আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা COP29 নিয়ে কয়েকটি আর্টিকেল আলোচনা করব। এই আর্টিকেলগুলো মূলত বিসিএস প্রিলিমিনারি, রিটেন এমনকি নিজের জানার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের পৃথিবীর সম্পর্কে সম্যক ধারণা রাখার জন্য কিংবা আমাদের কি চ্যালেঞ্জ আবহাওয়াজনিত কিংবা জলবায়ুজনিত কি চ্যালেঞ্জ আমরা আসলে ফেস করছি এবং কিভাবে এই চ্যালেঞ্জগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি সেই বিষয়ক ধারণা পাওয়া যাবে। তো চলুন শুরু করা যাক। The 29th United Nations Climate Change Conference or COP29 hosted in Baku, Azerbaijan was a pivotal moment in the global climate dialogue. এবারে COP29 হয়েছে বাকু, আজারবাইজানে। আর এটা হচ্ছে গ্লোবাল ক্লাইমেট ডায়ালগের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা জানি আসলে কার্যত কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে সত্যি প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার। অনেকেই আসলে প্রতি বছর এই কপের সম্মেলনগুলো হওয়া কেমন একটা ব্যয়বহুল কিংবা বিলাসিতা হিসেবে আসলে আগা দিয়ে থাকেন। তবে এখান থেকে যে ডায়লগগুলো হয় বা কি প্রয়োজন এই ব্যাপারে একটা রূপরেখা পাওয়া যায়, কিন্তু আসলে কার্যত এটা এখনো খুব একটা আশার মুখ আসলে দেখিনি। যাই হোক, এখানে বলা হচ্ছে যে এটা আসলে গ্লোবাল ক্লাইমেট ডায়ালগের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে আমরা যে পিভটাল ওয়ার্ডটা পাচ্ছি এর অর্থ হচ্ছে of crucial importance in relation to the development or success of something else। যেমন আমরা একটা অন্য একটি সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে জাপানস পিভটাল রোল ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, মানে ক্রুশিয়াল রোল বা গুরুত্বপূর্ণ রোল এই অর্থে ব্যবহৃত হয়। এরপরের লাইনে চলে যাই। Amidst rising temperatures, escalating natural disasters and deepening vulnerabilities, the summit carried immense expectations from nearly 200 nations। এখানে 200-র মতো কান্ট্রি আসলে জড়িত, তো তাদের এক্সপেকটেশনের কথা বলা হচ্ছে। For vulnerable countries, including Bangladesh, the outcomes of COP29 were more than mere policy decisions. They were lifelines for survival. আমাদের মতো কান্ট্রি, মানে বাংলাদেশের মতো যেই কান্ট্রিগুলো আসলে জলবায়ুর পরিবর্তনের ফলে ভালনারেবল পজিশনে আছে, তো তাদের জন্য আসলে COP29 বা যে কোনো কপ শুধু পলিসি ডিসিশনের আওতাভুক্তই না, আমাদের জন্য অনেকটা আসলে আমাদের এক্সিস্টেন্সিয়াল যে ক্রাইসিসগুলো সেগুলোর অন্তর্ভুক্ত অনেকটা। তো আমাদের এক্সিস্টেন্সের প্রশ্ন, এটা সার্ভাইভালের প্রশ্ন। However, while the conference achieved significant milestones, it left critical questions unanswered, reflecting the ongoing struggle between ambition and political realities in tackling the climate crisis। যেটা একটু আগে বলছিলাম যে এখানে জাস্ট অ্যাম্বিশন কিংবা সিগনিফিক্যান্ট যে ব্যাপারগুলো আছে এগুলো সম্পর্কে আসলে আলোচনা করা হয়, রূপরেখা তৈরি করা হয়, কিন্তু যখন পলিটিক্যাল রিয়েলিটি ফেস করা হয় তখন আসলে এটা কতটুকু ক্রাইসিসকে ট্যাকল করতে পারছে এটা আসলে প্রশ্নের বিষয়। যে এই প্রশ্নের আসলে এই যে লেখা আছে যে আনআনসার্ড, এখনো উত্তর দেওয়া হয়নি। Climate finance was the dominant focus at COP29। এটা একটা টার্ম, ক্লাইমেট ফাইন্যান্স। ক্লাইমেটের জন্য আসলে যেই বাজেটটা ধরা হয় বা অ্যানুয়াল একটা প্লেজ ধরা হয় সেটাই মূলত ক্লাইমেট ফাইন্যান্স। মানে দেখা যায় যে ধনী দেশগুলো কিংবা যেই দেশগুলো গ্রিন হাউস গ্যাসগুলো কিংবা ফসিল ফুয়েল উৎপাদনের শীর্ষে, তারা দেখা যাচ্ছে যে খুব একটা এটা যে কনসিকুয়েন্স সেটা ভোগ করছে না, ভোগ করছে গরিব, আমাদের মতো গরিব রাষ্ট্রগুলো। তো সেই ক্ষেত্রে আর কি বলা হচ্ছে যে as developing countries demanded, মানে আমাদের মতো যে কান্ট্রিগুলো ডেভেলপিং কান্ট্রিগুলো যারা এর হচ্ছে নেগেটিভ কনসিকুয়েন্সের শিকার, তারা হচ্ছে সাবস্টেন্সিয়াল ইনক্রিজ চাচ্ছে কিসে, ফাইন্যান্সিয়াল কমিটমেন্টের ক্ষেত্রে। যেমন
The 100 billion annual pledge made over a decade ago to support vulnerable regions remains unmet. মানে 100 বিলিয়ন দেওয়ার যে আসলে ওয়াদা করা হয়েছিল, কখন করা হয়েছিল? এ ডিকেড এগো, প্রায় 12 বছর আগে। সেটা আসলে এখনো মেটানো হয়নি, বা 100 বিলিয়ন আসলে এখনো দেওয়া হয়নি, যদিও প্রমিস করা হয়েছিল। This failure has eroded trust between developed and developing nation. Eroded ওয়ার্ডটা আমরা পাচ্ছি এখানে, এর অর্থ হচ্ছে গ্রাজুয়ালি ডেস্ট্রয়। কি ডেস্ট্রয় হয়েছে গ্রাজুয়ালি? উন্নত আর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে ট্রাস্ট বা বিশ্বাসটা ছিল, সেইটা আসলে নষ্ট হয়েছে, কারণ তারা প্লেজ করেছিল 100 বিলিয়ন দিবে, কিন্তু 12 বছর হয়ে যাওয়ার পরেও এখনো দিচ্ছে না। In response, COP29 marked a significant step forward by establishing a new climate finance target of 300 billion annually by 2035. এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে COP29 এর একটা সিগনিফিকেন্ট স্টেপ হচ্ছে এই যে 2035 সালের মধ্যে আরো 300 বিলিয়ন দেয়া হবে, যেটা আগে ছিল 100 বিলিয়ন, আর এটা এখন হয়েছে 300 বিলিয়ন, আর এটা পূরণ করা হবে 2035 সালের মধ্যে। This fund aims to address loss and damage, bolster adaptation efforts, and drive mitigation initiatives for countries like Bangladesh, which grapple with rising sea levels, increased salinity, and intensified cyclones. Such financial support is crucial. তাহলে এই ফান্ডটার এইম কি? এইম হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ, এই ইস্যুটিকে আসলে অ্যাড্রেস করা, এরপর হচ্ছে অ্যাডাপ্টেশনে কাজে লাগা, এরপর মিটিগেশনে কাজে লাগা। বাংলাদেশের মতো কান্ট্রিগুলো যারা হচ্ছে যে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির জন্য যে সমস্যাগুলো হয় সেগুলো আসলে ট্যাকল করছে, তাদের জন্য, বা সাইক্লোন দেখতে পাচ্ছে ঘন ঘন, তাদের এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আসলে খুব দরকার। The country's delegation at COP29 emphasized the need for immediate and substantial funding to build resilience in agriculture, infrastructure, and coastal management. তাহলে COP29 কোন বিষয়গুলো আসলে আমরা দেখতে পাচ্ছি গুরুত্ব পেয়েছে? রেজিলিয়েন্স ইন এগ্রিকালচার, কৃষিতে কৃষিতে রেজিলিয়েন্স বা কৃষিতে সক্ষমতা, তারপর ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো, কোস্টাল ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো হচ্ছে সেন্ট্রাল ইস্যু ছিল। সাবস্টেন্সিয়াল ফান্ডিং পাচ্ছে এইসব, এই রেজিলিয়েন্স ইন এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার আর কোস্টাল ম্যানেজমেন্ট, এই তিনটাতে হচ্ছে সবচেয়ে বেশি ফান্ড যাবে। তাই এই তিনটাকে আমাদের মনে রাখতে হবে: রেজিলিয়েন্স ইন এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার এবং কোস্টাল ম্যানেজমেন্ট। While the 300 billion target offers hope, it has also drawn criticism for being insufficient relative to the scale of climate-related damages. Many experts argue that without swift implementation mechanisms and equitable allocation, the fund's potential impact may remain limited. The absence of a clear roadmap for dispersing these funds adds to the uncertainty. Another area where COP29 made progress was in carbon market mechanisms under Article 6 of the Paris Agreement. Carbon markets allow countries to trade emissions offsets, providing flexibility in achieving their climate goals. ওকে, তো এই 300 বিলিয়ন আসলে অনেক আশা দিচ্ছে, কিন্তু আবার ক্রিটিসিজমেরও শিকার হচ্ছে, কারণ এটা আসলে ক্লাইমেটের জন্য, ক্লাইমেট রিলেটেড যে ড্যামেজগুলো হচ্ছে এই তুলনায় অনেক ইনসাফিসিয়েন্ট এই অ্যামাউন্ট, সেই জন্য। তাছাড়া এখানে কোনো ইমপ্লিমেন্টেশন প্ল্যান নেই, কোনো মেকানিজম নেই, ইকুইটেবল অ্যালোকেশনের যে ব্যাপারগুলো এগুলো মিসিং আছে, সেই জন্য বলছে যে এটার ইম্প্যাক্ট আসলে খুব লিমিটেড হয়ে যাবে। আর কোনো রুট ম্যাপ নেই যে ফান্ড ডিসবার্স করা হবে কিভাবে, তারও। ওকে, এরপর বলছে যে another area where COP29 made progress was in carbon market mechanisms under Article 6 of the Paris Agreement. প্যারিস এগ্রিমেন্টের আর্টিকেল 6 অনুযায়ী বলা হচ্ছে যে কার্বন মার্কেট যে মেকানিজম, এখানে কিছুটা প্রগ্রেস দেখা যাচ্ছে। COP29 এর এটা একটা ছোটখাটো অর্জন বলা যায়। Carbon markets allow countries to trade emissions offsets, providing flexibility in achieving their climate goals. কার্বন মার্কেট হচ্ছে কান্ট্রিগুলোকে কি করে,
এমিশন এমিশন দূর করতে কিংবা কিভাবে আরো ফ্লেক্সিবল ওয়েতে ক্লাইমেট গোলগুলো কাছাকাছি এটলিস্ট পৌঁছা যায় সেই জন্য আসলে সাহায্য করে থাকে। The agreement at COP29 was seen as a step forward, potentially encouraging investment in renewable energy and conservation projects. রিনিউয়েবল এনার্জি আর কনজারভেশন প্রজেক্টের জন্য আসলে COP29 এ বলা হচ্ছে যে এটা এই ধরনের ইনভেস্টমেন্ট গুলোকে আসলে উৎসাহ দিচ্ছে। However, concerns persist about the transparency and integrity of these markets. যদিও এখানে স্বচ্ছতা এবং ইন্টিগ্রিটি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে ওই মার্কেটগুলোর। Critics warn that loopholes in the system could allow countries to avoid genuine emissions reductions, undermining global climate goals. Adoption gained significant attention at COP29. Vulnerable nations have long argued that adaptation is not merely an option but a necessity, given the irreversible impacts of climate change already being felt. একই কথা, এটা আসলে কোনো অপশন না, এটা একটা প্রয়োজন। The conference saw commitments to enhance early warning systems, invest in climate resilient infrastructure, and promote nature based solutions. These measures are particularly critical for countries like Bangladesh, where climate impacts directly threaten millions of lives and livelihoods. Despite these achievements, COP29 fell short in several key areas, particularly in addressing the root cause of the climate crisis, fossil fuels. The call for a global phase out of coal, oil, and gas faced strong resistance from major emitters, including China, India, and Saudi Arabia. These nations argued that their economic development and energy security needs require a more gradual transition. As a result, COP29 failed to secure a consensus on fossil fuel reduction. তাহলে কোন কোন জায়গায় দেখা যাচ্ছে যে এটা COP29 খুব একটা কাজে আসেনি, যেমন ব্যর্থতা বলতে পারি আমরা, যদি ব্যর্থতা সরাসরি কখনোই আসবে না, তবে যেহেতু চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে কিংবা কোন কোন জায়গায় কাজ করা যেতে পারে এই হিসেবে আসতে পারে, সেজন্য আমরা জেনে রাখতে পারি যে রুট কজ হচ্ছে ক্লাইমেট ক্রাইসিসের যে ফসিল ফুয়েল, এটা নিয়ে এখানে আলোচনা করা হয়নি, যেটা আলোচনা করা উচিত ছিল, মানে আলোচনা করা হলে জোর দেওয়া হয়নি। এরপর কয়লা, তেল এবং গ্যাস যেগুলো এগুলোর যে মেজর ইমিটার্স আছে তারা ফেজ আউটের ব্যাপারে কোনো মুখ খুলেনি, যেমন চীন, এরপর ভারত, সৌদি আরব, তারা আসলে ফেজ আউটের কোনো সাড়া দেয়নি। ফেজ আউটের প্রস্তাব করা হয়েছিল কিন্তু তারা আসলে রাজি হয়নি। These nations argued that their economic development and energy security needs require a more gradual transition. As a result, COP29 failed to secure a consensus on fossil fuel reduction. তাদের ক্ষেত্রে যুক্তিটা কি ছিল? তাদের ক্ষেত্রে যুক্তি ছিল তারা আসলে এই মুহূর্তে তাদের নিজেদের যে অর্থনৈতিক উন্নয়ন সেটাতে জোর দিচ্ছে, আর হচ্ছে এনার্জি সিকিউরিটিতে জোর দিচ্ছে, সেই জন্য আসলে তাদের এত তাড়াতাড়ি ট্রানজিশনে যাওয়া আর এত তাড়াতাড়ি তারা ট্রানজিশনে যেতে পারবে না, সেই জন্য মূলত যে ফসিল ফুয়েল রিডাকশনের যে সর্বসম্মতি পায়নি। The conference also highlighted the disparity in climate action responsibilities and resources. Developing nations, which contribute the least to global emissions but suffer the most severe impacts, expressed frustration over the lack of equity in decision making. They argued that while their nation, historically responsible for the majority of greenhouse gas emissions, must take greater responsibility in providing financial and technical support. একই কথা মূলত যে রাষ্ট্রগুলো হিস্ট্রিক্যালি দায়ী এই এমিশনের জন্য, তারা মূলত আসলে এটার দায়ভার নিচ্ছে না, কোনো ফাইন্যান্সিয়াল বা টেকনিক্যাল সাপোর্টও যতটুকু দেয়া প্রয়োজন দিচ্ছে না, যদিও এটা তাদের রেসপন্সিবিলিটির অংশ ছিল।
The principle of common but differentiated responsibility, a cornerstone of global climate agreements, was at the forefront of these discussions. However, the lack of significant movement on this front depends on the divide between developed and developing nations. So এটা একটা important ব্যাপার, common but differentiated responsibilities, এটা একটা টার্ম। তো এই টার্মটা এই কনফারেন্সে এই কপে হচ্ছে গুরুত্ব পেয়েছে। আমরা দেখে নিই এই টার্মটা দিয়ে আসলে কি বোঝায়। কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস, এটা হচ্ছে UNFCCC এর একটি প্রিন্সিপাল আমরা দেখতে পাচ্ছি, যার মানে হচ্ছে এটা মূলত প্রথম রিও ডি জেনেরোতে হয়েছিল 1992 সালে 1992। It is a principle in international environmental law that recognizes that all states are responsible for addressing global environmental destruction, but not equally responsible. Okay, এটা বলছে যে সকল স্টেট বৈশ্বিক যে আবহাওয়া বৈশ্বিক যে আবহাওয়ার অবনতি এটার জন্য রেসপন্সিবল, কিন্তু সবাই আসলে ইকুয়ালি রেসপন্সিবল না, সবাই সমান দায়ী না। It acknowledges that countries have different duties and abilities to address climate change depending on their socio-economic situation and historical contribution to environmental problems. কান্ট্রিগুলোর কি ডিউটি আর এবিলিটি, মানে সক্ষমতা, দায়িত্ব এবং সক্ষমতা ভিন্ন ভিন্ন, যেহেতু তাদের আর্থসামাজিক অবস্থান ভিন্ন, তাদের ঐতিহাসিকভাবে পরিবেশগত যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এগুলোতে আসলে দায় ভিন্ন। তাই এই টার্মটা চলে আসতেও পারে, তাই আমরা একটু ডিটেলসে পড়ছি। Common but differentiated responsibilities, or CBDR, is a principle that was formalized in the United Nations Framework Convention on Climate Change of Earth Summit in Rio de Janeiro 1992। আর্টিকেল 3 তে আছে। ওকে, এরপর আমরা আমাদের জায়গায় চলে যাই। The lack of significant movement on this front depend the divide, তাহলে হচ্ছে এই সব কারণে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এক ধরনের বিভক্তি দেখা দিচ্ছে। For Bangladesh, COP29 was a critical platform to advocate for resources and support to combat its unique climate challenges. ওকে, আমাদের জন্য এটা একটা বড় সুযোগ ছিল আমাদের সমস্যাগুলো তুলে ধরার। সেটাই বলছি, বাংলাদেশের delegation called for immediate access to adaptation funds, emphasizing that delays could have catastrophic consequences, while the outcomes of COP29 offered some hope. Also underscored the need for more ambitious and equitable action to address the country's urgent needs. তো আমাদের পক্ষ থেকে বলা হয়েছে অ্যাডাপ্টেশন যে ফান্ডটা আছে সেটা যেন আর দেরি না করে, কারণ যত দেরি করবে তার ফলাফল তত ভয়াবহ হবে বাংলাদেশের জন্য। আমাদের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে, আর এটার আউটকাম আসলে খুব ভয়াবহ হবে। The issue of loss and damage, a contentious topic at previous COP summits. Contentious mean controversial. Okay, so some progress at COP29, building on the historic agreement at COP27 to establish a loss and damage fund. এটা একবার লাইভের পরীক্ষাতেও এসেছিল যে COP20 লস এন্ড ড্যামেজ আসলে কততম কপের এস্টাবলিশ হয়েছিল বা কততম কপ থেকে শুরু হয়েছিল। তো এটা হচ্ছে COP27 loss and damage fund. COP29 outlined preliminary steps for operationalizing the fund. তো এটা একটা কিছুটা আমরা পজিটিভ বলতে পারি COP29 এর, যে যেটা COP27 এস্টাবলিশ করা হয়েছিল এখানে এটা কিভাবে অপারেশনালাইজ করা যায় বা কার্যকর করা যায় সেই ব্যাপারে একটি প্রাথমিক স্টেপ নেওয়া হয়েছে। This fund is intended to provide financial assistance to countries facing irreparable
ক্লাইমেট ইম্প্যাক্টস, এটা হচ্ছে যাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে পরিবেশজনিত, তাদেরকে সাহায্য করার জন্য করা হয়েছে। Nevertheless, the lack of clarity on government structures and funding sources remains a significant challenge. এরপরেও আসলে আমাদের ক্ল্যারিটির অভাব আছে গভর্নমেন্টের স্ট্রাকচারে বা ফান্ডিং সোর্সের, এগুলো চ্যালেঞ্জ আর কি। এই ফান্ডটা পাওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট স্ট্রাকচারের ক্ল্যারিটির অভাব আর হচ্ছে ফান্ডিং সোর্সের অভাব। Without robust mechanisms to ensure accountability and effectiveness, the fund risks becoming another unfulfilled promise. আসলে আমাদের দিক থেকেও কিছু চেষ্টা করতে হবে, আমাদের একটা মেকানিজম তৈরি করতে হবে যেন ওই ফান্ডটার কোথায় ব্যয় হচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে, ইফেক্টিভ হচ্ছে কিনা, এগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে আসলে ওইটা পাওয়ার পথও সুগম হবে আর কার্যকরও হবে। The influence of fossil fuel lobbies at COP29 also drew widespread criticism. Reports indicated a substantial presence of representatives from the oil and gas industry, raising concerns about their role in shaping climate policies. ফসিল ফুয়েলের যে প্রভাব বেড়ে যাচ্ছে, বাড়ার ফলেও দেখা যাচ্ছে অনেকের জানে কিন্তু মানতে চাচ্ছে না। তো ফসিল ফুয়েলের যে লবিস্টরা, যারা আসলে ফসিল ফুয়েল মানে কান্ট্রি নিজের দেশের স্বার্থে পৃথিবী চলে যাক এরকম একটা ব্যাপার, তো ফসিল ফুয়েলকে সাপোর্ট করছে যেই লবিস্টরা, তারা হচ্ছে এই COP29 উপস্থিত ছিল, যে কারণে এটা আসলে একটা সমালোচনার আর কি সৃষ্টি করেছে। এরপর তেল এবং গ্যাস ইন্ডাস্ট্রি থেকেও রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি উপস্থিত ছিল, সেটাও আসলে ক্লাইমেট পলিসি যে রুলটা সেটা আসলে তারা কেন উপস্থিত থাকবে যেখানে এটার অপোজিটে আর কি যেই বিষয়গুলো আমাদের প্রকৃতি বা পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, তো তাদের পক্ষে কথা বলার জন্য আর কি মানুষের উপস্থিতি ছিল। আর উপস্থিতি থাকলেও আসলে এখানে আর ডিটেলস দেওয়া নেই যে তাদের উপস্থিতিটা মানে কি অর্থে বা তাদের এখানে রুলটা কি ছিল। The outcomes of COP29 reflect the complexities of global climate negotiations, while the agreements on climate finance and adaptation signal steps in the right direction. The lack of progress on fossil fuel reduction and emissions targets highlights the work that remains. For vulnerable nations like Bangladesh, the stakes are existential. The decisions made at COP29 must translate into tangible action to protect lives, secure livelihoods, and ensure a sustainable future. As the world looks toward COP30, the message is clear: incremental progress is no longer enough. The climate crisis demands bold, decisive action that prioritizes equity, ambition, and a shared commitment to safeguarding the planet. এটা খুব ইম্পর্টেন্ট। আসলে কপগুলোর যে যদি টেনজিবল অ্যাকশনে পরিণত না হয়, সেই ক্ষেত্রে আমাদের আসলে এটা জাস্ট মিয়ারলি কিছু পরামর্শ হিসেবেই থেকে যাবে, এটার কোনো কাজে আসবে না। তাই এটার অ্যাকশনে পরিণত হওয়া খুব দরকার, বাস্তবে পরিণত হওয়া খুব দরকার। আর এখানে আসলে এত ঢিলিমিশি করলে হবে না, যেটা বলছে যে ইনক্রিমেন্টাল প্রগ্রেস, খুবই স্লো, এই ধরনের প্রগ্রেস আসলে এনাফ না। এই ক্লাইমেট ক্রাইসিসগুলো যেভাবে ভয়াল রূপে আসছে, সেই জন্য আমাদের কোনো বোল্ড আর ডিসিসিভ অ্যাকশন নিতে হবে, যেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে, যেটা প্রায়োরিটাইজ করবে ইকুইটি, অ্যাম্বিশন অ্যান্ড শেয়ার্ড কমিটমেন্ট টু সেফগার্ডিং দ্য প্ল্যানেট, আমাদের প্ল্যানেটকে রক্ষা করার জন্য। এরপর সাম্য, এগুলোকে রক্ষা করার জন্য আসলে বোল্ড ডিসিসিভ অ্যাকশনের দরকার এই ব্যাপারে।
তো এই ছিল এই আর্টিকেল। এরপর আমরা দেখতে পাচ্ছি COP29 এর বণিক বার্তার আরেকটি আর্টিকেল। দরিদ্র দেশগুলো বছরে পাবে $300 বিলিয়ন। তো জলবায়ু চুক্তিতে অর্থায়ন বাড়ানোর দাবিতে বাকুতে পরিবেশবাদীদের আন্দোলন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে পরিবেশবাদীরা আন্দোলন করছে যে 300 বিলিয়নে আসলে হবে না 2035 সাল পর্যন্ত, যে ড্যামেজ গুলো হচ্ছে এর জন্য আরো আর কি অর্থনৈতিক সহায়তার দরকার হবে। একই কথা যেগুলো আমরা ইংলিশে দেখলাম এগুলো এখানে বাংলায় আছে। 2035 সাল পর্যন্ত অন্তত 300 বিলিয়ন দিবে, এটাই। আর এখানে ছিল 200টি সদস্য দেশ COP29 এ, তাও দেখতে পাচ্ছি আমরা। সুইজারল্যান্ড, মালদ্বীপ, কানাডা, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ অভিযোগ করে বৈশ্বিকভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর বিষয়ে যে ভাষা প্রয়োগ করা হয়েছে তা খুবই দুর্বল। এই যে যেটা ইংলিশেও ছিল যে বোল্ড ডিসিসিভ অ্যাকশন আসলে নেয়ার মতো ভাষা ছিল না। তো সুইজারল্যান্ড, মালদ্বীপ, কানাডার দাবি যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর বিষয়ে আরো কঠোর কিছু করা উচিত। আর কঠোর কিভাবে হবে? আজারবাইজান বাকুতে হচ্ছে, যেটা হচ্ছে নিজে একটি তেল সমৃদ্ধ কান্ট্রি, তো ওইখানে আসলে এগুলো যে সফটলি ডিল করা হবে এটা অনেকটা অনুমেয় ছিল। আর এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে এটা হচ্ছে 2025 সালে, মানে আগামী বছরের জলবায়ু আলোচনা যদি স্থগিত করা হয়েছে, তো এই বছরের তাহলে জলবায়ু সমাধান করে লাভটা কি হলো যদি আগামী বছরের জন্য এই সিদ্ধান্ত স্থগিত থাকবে। তাও স্থগিত থাকা যেত যদি এটা এরকম কিছু হতো যে এটা আসলে পরিবেশের জন্য ক্ষতিকর না লাভজনক, এটা আসলে বোঝা যাচ্ছে না, মানে এমবিগুইটি আছে। কিন্তু এটা তো হচ্ছে পানির মতো পরিষ্কার যে ফসিল ফুয়েলের ফলে যে যে সমস্যাগুলো হচ্ছে, এরপর ওইটার সিদ্ধান্ত স্থগিত রয়েছে। যাই হোক, এখানে হচ্ছে সরকারি অনুদান, বেসরকারি খাত, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিভাবে এই টাকা যে অ্যামাউন্টটা বলা হচ্ছে 300 বিলিয়ন, এটা আসবে হচ্ছে সরকারি অনুদান থেকে, বেসরকারি খাত, ব্যাংক আর ব্যবসা প্রতিষ্ঠান থেকে। তাছাড়া এরা হচ্ছে এগুলো দূষক দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি থেকে আস্তে আস্তে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর আমরা আরো দেখতে পাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের জন্য উপলব্ধ তহবিলের মাত্র 40% এ ধরনের প্রস্তুতির দিকে আছে। $300 বিলিয়ন প্রতিশ্রুতির পাশাপাশি দেশগুলো 2035 সালের মধ্যে জলবায়ু প্রতিরোধের জন্য $1.3 ট্রিলিয়ন প্রয়োজন বলে সম্মত হয়েছে। আমরা পেয়েছি 300 বিলিয়ন আর আমাদের প্রয়োজন 1.3 ট্রিলিয়ন। কত বড় একটা গ্যাপ! এইটা একটা আমার কাছে নতুন জিনিস মনে হয়েছে, তো সেই জন্য শেয়ার করা। অমীমাংসিত নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ। তো COP27 যে যখন লস অ্যান্ড ড্যামেজের কথা বলা হয়েছে এটা কিন্তু সবটাই ছিল ইনফ্রাস্ট্রাকচারাল বা ইকোনমিক বিষয়, কিন্তু এখানে বলা হচ্ছে নন ইকোনমিক কথা। তো নন ইকোনমিক বলতে কি বোঝায়? আমরা তো সবকিছু ইকোনমি দিয়ে হিসেব করি, যেমন একটা বিল্ডিং আসলে তলিয়ে গেল, এটা একটা ইকোনমিক প্রবলেম, কিন্তু এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেই ব্যাপারে হচ্ছে এখনো কপে ফোকাস পড়েনি, কিন্তু ফোকাস করানো উচিত ছিল আমাদের। যাই হোক, তো এই আর্টিকেলের রাইটার খুবই ইনসাইটফুল কিছু ব্যাপার তুলে ধরেছেন। যেমন এখানে নন ইকোনমিক বলতে কি বোঝানো হচ্ছে, লোকায়ত, যেমন দুর্যোগের কারণে একটা এলাকা ডুবে গেল, তো বা পশু পাখি মারা গেল, ওই এলাকার জনগণ অন্য জায়গায় শিফট হলো, মানে ফোর্সফুলি শিফট বা ট্রান্সফার বলা যায়। তো তাদের এই যে অন্য জায়গায় চলে যাওয়া, তাদের সাথে সাথে কিন্তু লুকায়ত জ্ঞান চলে যায়, গান, রীতি, বিশ্বাস, প্রথা, যেগুলো হচ্ছে বিরল সম্পদ, এগুলো হচ্ছে টাকা দিয়ে বা ইকোনমি দিয়ে হিসেব করা যায় না, এগুলো ইনটেনজিবল। তো এইগুলো তো চলে যায়, এইগুলো তো ক্লাইমেটের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ব্যাপারে আসলে রাইটার বলছেন। যেমন আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর যে ভিন্ন ধরনের কালচার থাকে, তো দেখা যাচ্ছে তারা মিসপ্লেসড হলে বা অন্য জায়গায় গেলে তখন কিন্তু আর ওইগুলো অনেক ক্ষেত্রে কন্টিনিউ করা হচ্ছে না, তাই হচ্ছে
কালচারাল হেরিটেজ বা লোকাল নলেজ অ্যান্ড সোশ্যাল ক্যাপাসিটি, বায়োডাইভার্সিটি, এই সমস্ত বিষয়েও আসলে ক্লাইমেটের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই ব্যাপারটা হচ্ছে এখন পর্যন্ত খুব হাইলাইটেড হয়নি। তো এই ব্যাপারে আর কি রাইটার চাচ্ছেন যে সবার নজরে আসুক। এই তো অনেক জাতের ধান হারিয়ে গেছে, কিংবা অনেক জায়গায় দেখা যাচ্ছে লবণাক্ততার ফলে জটিল রিপ্রোডাক্টিভ রোগ দেখা যাচ্ছে। তো এইসব বিষয় আসলে ক্লাইমেটের সঙ্গে রিলেটেড। মানব ইতিহাসের যে সাংস্কৃতিক স্থানান্তর, এইটা নিয়েও আর কি কথা হচ্ছে। এই যে জন্মমাটি ছেড়ে যাওয়ার যে বেদনা, ওইটা তো কোনো ওইটার তো আসলে কোনো ইকোনমিক রিকভারি হয় না, এগুলোই বলা হচ্ছে। তো এই তো এটা হচ্ছে নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ, যেটা হচ্ছে মানবাধিকার ও রাজনৈতিক অঙ্গীকারের মতো বিষয়টিও আর কি ইনক্লুড করা যায়। এরপর আরেকটা দেখতে পাচ্ছি আমরা COP29 সম্মেলনের সাইডলাইনে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। আমরা এটা জাস্ট জেনে রাখা। এই সময় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, তারপর বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেকরিওভিচের সঙ্গে বৈঠক করেছেন। এরপর লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তুবগে সঙ্গে বৈঠক করেন। এই তো কাদের সঙ্গে আসলে সাইডলাইন বৈঠক হয়েছে তা দেখতে পাচ্ছি আমরা। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তো আমরা যে কোনো একটি আসলে কনফারেন্সের যেটা প্রধান উদ্দেশ্য, সেটা ছাড়াও সাইডে যে এই যে কুশল বিনিময় কিংবা পারস্পরিক স্বার্থ রক্ষার্থে যে বাইল্যাটারাল মিটিং গুলো হয়ে থাকে, কিংবা একেবারে বাইল্যাটারালও না, এই যে কোনো একটা অনেক সময় ভিডিও ভাইরাল হয় কিংবা আমরা ছবি দেখতে পাই, এই যে কুশল বিনিময়ের ব্যাপারগুলো বা এই কুশল বিনিময়ের ফাঁকে নিজের দেশের স্বার্থ রক্ষার্থে কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা হয়ে থাকে। এই জন্য সাইডলাইন বৈঠকগুলোর গুরুত্ব রয়েছে। তো এই ছিল আজকের পেপার বা সংবাদপত্র নিয়ে আলোচনা। পরবর্তী সেশনের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকে।